নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেবো। তো যদি দেখেন এফআইআই এটা কিন্তু ভারতীয় মার্কেটে আবার হেভি সেলিং শুরু করেছে। তো আজকের দিনে এফআইআই এরাই 6,769 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। তো এর আগের দিন দেখেছিলাম প্রায় 3,000 3,500 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। তার আগের দিন 2 থেকে 2,500 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল এবং আজকের দিনে এই যে সেলিং সেটা কিন্তু আরো দ্বিগুণ হয়েছে। যদিও উল্টো দিকে ডিআইআই তাদের যে কেনাকাটা সেটা এখনো বজায় রেখেছে। তো এফআইআই ডেটা দেখতে পাচ্ছেন, এই 29 অক্টোবর এই 2,540 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। তার পরের দিন মানে 30 অক্টোবর এই 3,077 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল এবং আজকের দিনে 6,769 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিল। তো এখানে একটা দেখে মনে হতে পারে অনেক বড় বাইং এসেছে। তো এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল, তারপরে নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, তো সেই কারণে কিন্তু এখানে এত বাইং এসেছে। তো এটা যদি বাদ দিয়ে দেখেন তো এই 3 দিনেই কিন্তু এই এফআইআই প্রায় 12,000 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিল এবং এই মাসের যে ফুল ডেটা সেটাও সামনে চলে এলো। মানে আজকে তো এই অক্টোবর মাসের শেষ দিন। তো যদি দেখেন এই মাসে টোটাল এফআইআই কিন্তু ভারতীয় মার্কেট থেকে শেয়ার বিক্রি করেছে। তো টোটাল যদি দেখেন এই 2,346 কোটি টাকা শেয়ার এফআইআই কিন্তু ভারতীয় মার্কেটে এই অক্টোবর মাসে বিক্রি করে দিল। তো যদি দেখেন এর আগেও 3 মাস বড় বড় পরিমাণে শেয়ার বিক্রি করেছে। জুলাই 47,666 কোটি, তারপরে আগস্ট এখানে 46,902 কোটি এবং এই সেপ্টেম্বরে 35,301 কোটি। তো এবারে মাঝখানে ভালো বাইং শুরু করেছিল, এরকমটা কিন্তু মনে হচ্ছিল যে এফআইআই দের তরফ থেকে নেট বাইং আসবে, কিন্তু দেখতে পাচ্ছি এফআইআই দের তরফ থেকে এই অক্টোবর মাসেও কিন্তু নেট সেলিং হয়ে গেল। যদিও এই বিক্রি সেটা অনেকটাই কমেছে। তো আগে যেখানে 35,000, 40,000, 50,000 এরকম সেল করছিল, সেখানে কিন্তু এই মাসে যে নেট সেলিং সেটা দাঁড়িয়েছে এই 2,346 কোটি টাকার। তো এটা একটা স্বস্তির ব্যাপার, আর এটা পজিটিভ এলে এটা মার্কেটের জন্য কিন্তু আরো ভালো হতো। তো ইন্ডিয়ান মার্কেটে যদি দেখেন এই কিছুদিন আগে এফআইআই দের কিন্তু ফিরে আসা শুরু হয়েছিল, তো তারপরে এফআইআই আবার কেন বিক্রি করতে শুরু করে দিল। তো যদি দেখেন বর্তমানে আমেরিকার সঙ্গে দুটো দেশের এই ট্রেড ডিল নিয়ে প্রবলেম তৈরি হয়েছে, একটা হচ্ছে ভারত এবং অন্যটা হচ্ছে চায়না। তো যখনই যার ফেভারে এই ডোনাল্ড ট্রাম্প কথা বলছে তখন কিন্তু সেই মার্কেট উঠছে। তো কিছুদিন আগে দেখেছিলাম এই ভারতের মার্কেটের প্রতি বলেছিল যে 50% ট্যারিফ থেকে কমে 15 থেকে 16% আসতে পারে এবং তারপরে আমরা একটা ভালো র্যালিও দেখেছিলাম। কিন্তু বর্তমানে যদি দেখেন এই চায়নার সঙ্গে কিন্তু ট্রেড ডিলের ব্যাপার সামনে আসছে। তো এই জাই জিনপিং এর সঙ্গে তিনি মুখোমুখি মিটিংও করেছেন এবং সেখানে অনেক ট্যারিফ কমানোর কথাও কিন্তু বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প নিজেই বলছেন এই চায়নার সঙ্গে যে মিটিং হয়েছে সেটা কিন্তু একটা অ্যামাজিং মিটিং এবং তিনি 12 স্টারের মধ্যে 10 স্টার কিন্তু এই মিটিংটাকে দিয়েছেন। যদিও এটা এখনো কোনো ফাইনাল ট্রেড ডিল নয়, তবু একটা মৌখিক ট্রেড ডিল তো কমপ্লিট হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এই মিটিংটাকে বলছেন এ গ্রেট সাকসেস। এবং এর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এপ্রিল মাসে চায়না ভিজিটও করতে চলেছেন এবং তারপরে জাই জিনপিং তিনি কিন্তু আবার ইউএসও ভিজিট করবেন। মানে বর্তমানে এই ট্রেড ডিলের ব্যাপারে ইন্ডিয়ার থেকে কিন্তু নজর পুরোপুরি এই চায়নার দিকে ঘুরে গেছে। তো এটাই বলা হয়েছে চায়না তাদের দেশে যে রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে সেইগুলো এই আমেরিকাকে সাপ্লাই করবে এবং এটাও দেখতে পাচ্ছেন এই যে আমেরিকা তারা কিন্তু চায়নার উপর এই ট্যারিফ কমানোর কথা বলেছে। তো এর ফলে কি হচ্ছে, বর্তমানে ভারতের উপর 50% ট্যারিফ এবং সেখানে চায়নার উপর 57% ট্যারিফ রয়েছে। তো চায়নার উপর ট্যারিফ যদি কমে 10% হয়ে যায় তাহলে চায়নার উপর 47% ট্যারিফ বসবে, যেটা কিন্তু ভারতের ট্যারিফের থেকে কম। মানে কম্পিটিশনের দিক থেকে চায়না কিন্তু ভারতের থেকে এগিয়ে থাকবে। তো সেই কারণে এখন এই এফআইআই দের আগ্রহ ভারতীয় মার্কেট থেকে এই চায়নার দিকে ঘুরছে। তো চায়নার দিকে এখন টাকার ইনফ্লো কিন্তু বেড়েছে। তো যেই কারণে ভারতীয় মার্কেটে এফআইআই দের তরফ থেকে সেলিং আসছে এবং মার্কেট পড়েছে। তার সঙ্গে সঙ্গে ভারতের যে রুপি সেটাও ক্রমাগত দুর্বল হচ্ছে। আর এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি তো ডাউ জোন্সের সামান্য পতন লক্ষ্য করা যাচ্ছে, এই 19 পয়েন্ট ডাউনে রয়েছে। আর নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে, নাসডাক কম্পোজাইটে কিন্তু ভালো র্যালি দেখা যাচ্ছে। যেই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি এখন 0.93% উপরে। এবং যদি নাসডাক কম্পোজাইটের একটা বড় কোম্পানি দেখেন তো যেটাকে আমরা অনেকেই চিনি এই যে অ্যামাজন, তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন 10.03% বেড়েছে। তো কোম্পানির ক্লাউডের যে সার্ভিস সেটা বৃদ্ধি পেয়েছে। তো এসব কারণেই কোম্পানির যে স্টক সেখানে কিন্তু এত ভালো একটা জাম দেখা গেছে। আর এরপর যদি ইন্ডিয়ান এরিয়ার গুলো নিয়ে কথা বলি, এই ইনফোসিসের এরিয়ার এটা 1% মতো ডাউন, আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার এটা প্রায় 2.25% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এরিয়ার এটা পড়ে গেছে 2.18%, উইপ্রোর এরিয়ার এটা পড়েছে 2%-এর ওপরে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা 1.23% পড়েছে এবং যাত্রা অনলাইন এটা পড়ে গেছে 3.40%। তো আমেরিকাতে ইন্ডিয়ার যে বেশিরভাগ এরিয়ার সেগুলো কিন্তু এখন একটা ভালো লাল নিশানেই ট্রেড করছে। আর এই আমেরিকা চায়না নিয়ে যখন কথা হচ্ছে তো এটাও বলে রাখি, আপনার পোর্টফোলিওতে যদি ওএমসি কোম্পানিগুলো থাকে, মানে যে সমস্ত কোম্পানি এই অয়েল মার্কেটিং করে থাকে, এই বিদেশ থেকে ক্রুড অয়েল আনে এবং সেইগুলোকে সংশোধন করে আবার বিক্রি করে এবং সেইখান
এখান থেকে টাকা ইনকাম করে। তো এরকম কোম্পানিগুলো যদি থাকে তাহলে কিন্তু একটু সাবধান হওয়া দরকার, কারণ পরবর্তীকালে কোম্পানিগুলোর যে প্রফিট সেটা কিছুটা কমতে পারে। তো কি কারণে? তো দেখতে পাচ্ছেন এই যে চায়নার সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে, তো সেখানে চায়না কি বলেছে? চায়না বলেছে তারাই আমেরিকার থেকে আরো বেশি করে এনার্জি কিনবে। তো ডোনাল্ড ট্রাম্প তো বারবারই চাইছে এই অন্যান্য দেশগুলো তাদের থেকে যেন বেশি করে এনার্জি কেনে। তো চায়নায় এনার্জি কেনার কথা বলেছে, তার সঙ্গে আরো অনেক জিনিস কিনবে, যেমন সোয়াবিন কিনবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফার্ম প্রোডাক্ট কিনবে। কিন্তু এই যে এনার্জি, এটার উপর কিন্তু এই আমেরিকা বারবার জোর দিচ্ছে যাতেই অন্যান্য দেশগুলো তাদের থেকে বেশি করে এনার্জি কেনে। এবং এটাও দেখতে পাচ্ছেন ট্রাম্প স্কিপ চাইনাস অয়েল পারচেস ফ্রম রাশিয়া ইন মিটিং উইথ চাই। তো ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিলের ব্যাপারে বারবার কি হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প এটাই বলছে ভারত যেন এই রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দেয়। কিন্তু দেখতে পাচ্ছেন এই চায়নার প্রেসিডেন্ট জাই জিনপিংয়ের সঙ্গে যখন মুখোমুখি দেখা হয়েছে তখন কিন্তু ট্রাম্প এই চায়নাকে এই অয়েল পারচেসের ব্যাপারে কোন রকম কথাই বলেনি, এটাকে কিন্তু পুরোপুরিভাবে এড়িয়ে গেছেন। কিন্তু দেখতে পাচ্ছেন কিপস ক্লেমিং ইন্ডিয়া উইল স্ল্যাশ ইম্পোর্ট, কিন্তু তারপরে এটাও তিনি বলছেন যে ইন্ডিয়া এই ইম্পোর্ট কমাবে। মানে চায়নাকে কিন্তু তিনি প্রেসার দিতে পারছেন না, কেননা চায়নার কাছে কিছু বড় বড় পাওয়ার রয়েছে। কারণ চায়না তাদের দেশে যদি রেয়ার আর্থ মেটেরিয়াল সাপ্লাই করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমেরিকা কিছু দিক থেকে অনেকটা অসুবিধাতে পড়বে। কিন্তু ইন্ডিয়ার কাছে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা ইন্ডিয়া এক্সপোর্ট করা বন্ধ করে দিলে আমেরিকা প্রবলেমে পড়বে। সেই কারণে কিন্তু আমেরিকা এই ইন্ডিয়াকে বারবার এই প্রেসারে ফেলতে পারছে। তো এই ইন্ডিয়া যদি রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় তাহলে কি হবে? তো যদি দেখেন ভারত যে বিভিন্ন দেশ থেকে ক্রুড অয়েল কেনে, সব থেকে এগিয়ে কোন দেশ রয়েছে? রাশিয়া। রাশিয়ার থেকে কত পরিমাণে ক্রুড অয়েল কেনে দেখতে পাচ্ছেন, 51.3 বিলিয়ন। তারপরে ইরাক রয়েছে 28.6 বিলিয়ন, যেটা কিন্তু প্রায় হাফ বলতে পারেন। তারপরে সৌদি আরবিয়া রয়েছে 19.3 বিলিয়ন। তারপরে এই ইউনাইটেড আরব এমিরেটস রয়েছে এইখান থেকে 13.7 বিলিয়ন। এবং তারপরে দেখতে পাচ্ছেন আমেরিকা রয়েছে, আমেরিকা থেকে কত পরিমাণে এই ক্রুড অয়েল কেনে? এই $5 বিলিয়ন ক্রুড অয়েল কেনে। তো মানে রাশিয়ার থেকে যত পরিমাণে ক্রুড অয়েল কেনে তার প্রায় 10 ভাগের 1 ভাগ কিন্তু আমেরিকা থেকে কেনে। তো আমেরিকা এটাই বলছে যে আমেরিকার থেকে ইন্ডিয়াকে আরো বেশি করে ক্রুড অয়েল কিনতে হবে এবং রাশিয়ার থেকে এই ক্রুড অয়েল কেনা অনেকটা কমাতে হবে বা বন্ধ করতে হবে। তো আমেরিকা কেন বলছে? আমেরিকা এটাই বলতে চাইছে যে রাশিয়া এতদিন ধরে যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার টাকা পাচ্ছে এই ইন্ডিয়া এবং চায়না এই রাশিয়ার থেকে ক্রুড অয়েল যে কিনছে সেখান থেকে। তো সেই কারণে এই আমেরিকা বারবার এই দেশগুলোর উপর প্রেসার তৈরি করার চেষ্টা করছে যাতে রাশিয়ার থেকে এই ক্রুড অয়েল অন্যান্য দেশগুলো না কেনে। কিন্তু ভারত কেন এই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কিনছে? কারণ হিসেবে যদি দেখেন এই রাশিয়া ভারতের একটা পুরনো বন্ধু দেশ বলতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়ার তরফ থেকে আমরা অনেক ডিসকাউন্টে কিন্তু ক্রুড অয়েল পাচ্ছি। কিন্তু তারপরে যদি আমরা এই আমেরিকা থেকে ক্রুড অয়েল কিনি সেখানে কিন্তু আমরা ডিসকাউন্টে পাবো না। তো এর ফলে কি হবে? ইন্ডিয়ান মার্কেটে যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মার্জিনে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো যেহেতু রাশিয়ার তরফ থেকে আমরা ক্রুড অয়েল অনেক সস্তায় পাচ্ছি সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া তারা কিন্তু রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার যে পরিমাণ সেটা অনেক বাড়িয়েছে। আগেই ইন্ডিয়াতে যত পরিমাণে ক্রুড অয়েল আসতো তার প্রায় মাত্র 2% এই রাশিয়া থেকে আসতো, কিন্তু বর্তমানে সেই যে পরিমাণ সেটা বেড়ে হয়েছে 40%। তো এখানে একটা চার্ট দেখাই, এখানে দেখুন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এ এই রাশিয়ার থেকে কত পরিমাণে ক্রুড অয়েল কেনা হতো। এই প্রথমটা দেখুন রাশিয়া মাত্র 2%। তারপরে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 23-এ রাশিয়ার থেকে দেখুন ক্রুড অয়েল কেনা হয়েছে 19%। তো দেখতে পাচ্ছেন এই 2% থেকে সরাসরি ক্রুড অয়েল একেবারে 19%-এ বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আগে যেখানে মাত্র 2% কেনা হতো তার প্রায় 1 বছর পরেই এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এ এটা 19% হয়ে গেছে। এবং তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখুন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 24 এখানে রাশিয়ার থেকে কত ক্রুড অয়েল কেনা হচ্ছিল 33%। আর যদি রিসেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলি এখানে দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 25 এইখানে রাশিয়ার থেকে কত পরিমাণে ক্রুড অয়েল কেনা হয়েছে। মোট ক্রুড অয়েল আমদানির 39%, যেটাকে 40% বলতে পারেন, সেটা কিন্তু রাশিয়ার থেকেই কেনা হয়েছে। কারণ দেখুন ভারতীয় যে কোম্পানিগুলো বা ভারত এই রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনলে অনেকটা সস্তাতে পাচ্ছে, অনেক সুবিধাও পাচ্ছে। সেই কারণেই তো রাশিয়ার থেকে এই ক্রুড অয়েল কিনছে। কিন্তু বর্তমানে এই ডোনাল্ড ট্রাম্প যেহেতু প্রেসার দিচ্ছেন সে কারণে কিন্তু ইন্ডিয়া আমেরিকার থেকেও এই যে ক্রুড অয়েল কেনা সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। যদিও এখনো এই রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা সম্পূর্ণ বন্ধ হয়নি। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ায় আমেরিকা থেকে যে ক্রুড অয়েল কেনে তার পরিমাণ 270% বেড়ে গেছে। তো এভাবে যদি রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা কমায় এবং ইউএস এর থেকে বাড়ায় তাহলে তো এই অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এই কারণে বললাম এই ওএমসি কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে থাকলে, যেমন এই ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, এইচপি, একটু সাবধানতা অবলম্বন করবেন। কোম্পানিগুলোর যে রিপোর্ট সেগুলো ভালো করে দেখবেন। আর এরপরে যদি কথা বলি, আজকেই ভারত এবং আমেরিকার মধ্যে একটা ঐতিহাসিক ডিল কিন্তু হয়েছে। তো বর্তমানে এই ডিলের কথা বললেই মনে পড়ে যে ট্রেড ডিলের ব্যাপার, কিন্তু
ট্রেড ডিলের ব্যাপারে কোনো ঘোষণা কিন্তু সামনে আসেনি। তো এই যে ডিল সামনে এসেছে সেটা কিন্তু এই ডিফেন্স ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া ইউএস সাইন 10-year ডিফেন্স প্যাক্ট অ্যামিড ট্যারিফ টার্মোয়েল। মানে বর্তমানে এই ট্যারিফের ব্যাপারে বিভিন্ন ঝামেলা চললেও ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে 10 বছরের একটা ডিফেন্স এগ্রিমেন্ট কিন্তু সাইন হয়ে গেছে। তো ইউএস এর ডিফেন্স সেক্রেটারি এই যে পিট হেগসেট রয়েছেন এবং ইন্ডিয়ার যে ডিফেন্স মিনিস্টার এই রাজনাথ সিং, এনাদের মধ্যে একটা মিটিং হয়েছে এই কুয়ালামপুরে, এবং সেখানে এই যে প্যাক্ট সেটা সাইন হয়েছে। তো এই প্যাক্টে কি কি হবে দেখতে পাচ্ছেন, কোঅর্ডিনেশন মানে দুটো দেশের মধ্যে যে ডিফেন্সের সম্পর্ক সেটা আরো মজবুত হবে। তার সঙ্গে সঙ্গে ইনফরমেশন শেয়ারিং, মানে বিভিন্ন দেশের যে ডিফেন্সের বিভিন্ন ইনফরমেশন রয়েছে সেইগুলো এক দেশ অন্যান্য দেশকে ট্রান্সফার করবে। তো এর ফলে কি হবে, এর ফলে দেখুন ভারতেরই কিছু সুবিধা হবে, কারণ আমেরিকার যে ডিফেন্স টেকনোলজি সেটা ভারতের থেকে অনেকটাই উন্নত। তো সেক্ষেত্রে ভারত কিছু ভালো ইনফরমেশন পেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই যে টেক কোঅপারেশন সেটাও কিন্তু হবে। এবং দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়েছে নেভার বিন স্ট্রঙ্গার, মানে এখনো পর্যন্ত সব থেকে শক্তিশালী ডিল কিন্তু এটা হলো এই ডিফেন্সের ক্ষেত্রে। তো এই ডিফেন্সের ক্ষেত্রে ডিল হলো, এরপরে কিন্তু এই ট্রেডের ক্ষেত্রেও ডিল আসতেই পারে। তো দেখতে পাচ্ছেন ইউএস এর এই যে সেক্রেটারি অফ ওয়ার তিনি কিন্তু এই পোস্ট করেছেন সরাসরি ভাবে, মানে এটা কিন্তু একেবারে অফিসিয়াল খবর। তো এর ফলে ইন্ডিয়া এবং ইউএস এর যে ডিফেন্স টাই সেটা কিন্তু আরো বেশি শক্তিশালী হবে। তো এই কারণে আপনি চাইলে ইন্ডিয়ার যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে ফোকাসে রাখতে পারেন। আর এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টার টু রেজাল্ট নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। তো যদি প্যাসেঞ্জার ভেহিকলের দিক থেকে বলেন তাহলে এই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে একেবারে টপ কোম্পানি। মানে ইন্ডিয়ার মধ্যে যদি 100খানা প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রি হয় তার মধ্যে কিন্তু 70খানা এই মারুতি সুজুকি বিক্রি করে থাকে। যদিও এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে একটু পরেই এন্ট্রি নিয়েছে, তবুও কোম্পানি বলছে এই ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টেও এরা কিন্তু একদম লিডার পজিশন কিছু বছরের মধ্যেই নিয়ে নেবে। তো কোম্পানির রেজাল্ট কেমন এলো, কোম্পানি যদি সেলস দেখেন এই 37,449 কোটি থেকে বেড়ে হয়েছে 42,344 কোটি, যে এটা কোয়ার্টারলি অনেকটা বেশি। তারপরে এবিটা এটা এই 4,999 কোটি থেকে বের হয়েছে 5,086 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবং নেট প্রফিট এটা এই 3,102 কোটি থেকে বের হয়েছে 3,349 কোটি, কিন্তু এটা দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি সামান্য পড়েছে। তো কোম্পানির রেজাল্ট মোটামুটি ভালোই বলতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দিই যে পরের কোয়ার্টারে এই অটো কোম্পানিগুলোর যে রেজাল্ট সেটা কিন্তু আরো ভালো হবে, কারণ এই দীপাবলির সময় এবং তার সঙ্গে সঙ্গে এই জিএসটি কাটের ফলে এই গাড়ি কোম্পানিগুলোর যে বিক্রি সেটা কিন্তু একেবারে আকাশ ছোঁয়া হয়েছে। কিন্তু অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন এই প্রফিট বাড়লেও যে মার্জিন সেটা কিন্তু সামান্য পড়ে গেছে। কোম্পানির রেভিনিউ এসেছে 42,101 কোটি, মার্কেটের কত অনুমান ছিল 39,930 কোটি, তো অনুমানের থেকে ভালো। এবিটা এসেছে 4,434 কোটি, মার্কেটের অনুমান ছিল 4,229, তো এখানে অনুমানের থেকে বেশি। এবং নেট প্রফিট এটা এসেছে 3,293 কোটি, কিন্তু এখানে মার্কেটের অনুমান একটু বেশি ছিল, মার্কেট অনুমান করে চলছিল যে 3,571 কোটি নেট প্রফিট আসবে। তো এই নেট প্রফিটের দিক থেকে মার্কেটের অনুমানকে কিন্তু এই কোম্পানিটা মিস করে গেছে। এর পরের কোম্পানি বিপিসিএল। তো চলুন কোম্পানির রেজাল্ট একবার দেখে নিই। কোম্পানির সেলস 2% বেড়েছে 1,02,785 কোটি থেকে বের হয়েছে 1,04,946 কোটি, এটা কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে। তারপরে এবিটা এটা ইয়ারলি 116% বেড়েছে এবং কোয়ার্টারলিও কিছু বেড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি 2,297 কোটি থেকে বেড়ে হয়েছে 6,191 কোটি, এটা কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিছু ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির যে নেট প্রফিট এসেছে 6,442 কোটি, এইখানে মার্কেটের অনুমান কত ছিল, তো এখানে মার্কেটের অনুমান ছিল 6,468 কোটি। তো দেখতে পাচ্ছেন মার্কেটের অনুমানের থেকে সামান্য কম এসেছে এই নেট প্রফিট। এরপরে রেভিনিউ এটা এসেছে 9,778 কোটি, তো এখানে মার্কেট অনুমান লাগিয়ে চলছিল যে 10,513 কোটি আসবে, তো এখানে অনুমানের থেকে কিছু কম। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি এক একটা শেয়ার পিছু 7.5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এবং এর যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে এই নভেম্বর মাসের 7 তারিখে। এরপরে এই পতঞ্জলি ফুডস লিমিটেড। তো চলুন কোম্পানির রেজাল্ট একবার দেখে নিই। সেলস 21% বেড়েছে 8,102 কোটি থেকে বেড়ে 9,799 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবিটা 463 কোটি থেকে বেড়ে হয়েছে 552 কোটি, এটাও কোয়ার্টারলি বাড়া। নেট প্রফিট 309 কোটি থেকে বেড়ে হয়েছে 517 কোটি, এটাও কোয়ার্টারলি অনেকটাই বেশি। তো কোম্পানির রেজাল্ট ওভারঅল ভালোর দিকে এসেছে বলতে পারেন। এরপরে এই জিসিপিএল কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 4% বেড়েছে এই 3,666 কোটি থেকে বেড়ে হয়েছে 3,825 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। কিন্তু বাকি যে ডেটাগুলো এগুলো কিন্তু পড়েছে, দেখতে পাচ্ছেন এই 760 কোটি থেকে 3% পড়েছে 733 কোটি। এই এবিটা নেট প্রফিট 491 কোটি থেকে পড়ে হয়েছে 459 কোটি, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির যে সব ডেটা সেগুলো কিন্তু সব পজিটিভ। এবং এরই সঙ্গে সঙ্গে কোম্পানি একটা নতুন ব্র্যান্ড মুস্ট্যাক এটাকে কিন্তু পুরোপুরি ভাবে কিনে নিয়েছে এই 449 কোটি টাকাতে। তো কোম্পানির নেট প্রফিট এসেছে 459 কোটি, এখানে মার্কেটের অনুমান ছিল 512 কোটি, তো অনুমানের থেকে এই প্রফিট কম। কোম্পানির এই যে রেভিনিউ 3,825 কোটি এসেছে, এইটা কিন্তু মার্কেটের অনুমানের কাছাকাছি এসেছে। এবিটা এসেছে 733 কোটি, এটাই মার্কেটের এস্টিমেটের নিচে। এবং কোম্পানি এটাও বলছে যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের সেকেন্ড হাফ
কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো হবে। এরপরে ফাইন্যান্স সেগমেন্টে কাজ করে একটি কোম্পানি শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড। তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন, সেলস 18% বেড়েছে, এই 10,090 কোটি থেকে বেড়ে 11,912 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবিটা 7,254 কোটি থেকে বেড়ে 8,803 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। নেট প্রফিট 2,153 কোটি থেকে বেড়েছে 2,314 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান সেটাকে বিট করে গেছে এবং ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির প্রফিট এসেছে 2,315 কোটি। মার্কেটের এখানে অনুমান কত ছিল? মার্কেটের অনুমান ছিল 2,075 কোটি আসবে। তো এই এস্টিমেটের থেকে উপরেই রয়েছে। কোম্পানির এই যে নেট ইন্টারেস্ট ইনকাম, এটা কিন্তু এই যে এক্সপেকটেশন তার কাছাকাছি এসেছে। তারপরে এই প্রভিশনের আগের এই যে অপারেটিং প্রফিট, এটা আসছে 4,446 কোটি। তো যেখানে মার্কেট অনুমান লাগিয়ে চলছিল 4,390 কোটি আসবে, এটা ওই অনুমানের থেকে ভালো। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি এক একটা শেয়ার পিছু এই 4 টাকা 80 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এবং এর ওই যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে এই নভেম্বর 7, 2025। এবং এই যে ডিভিডেন্ড সেটা কিন্তু নভেম্বর 30, 2025 মধ্যেই পেমেন্ট করা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আদানি গ্রুপের একটি কোম্পানি এসিসি লিমিটেড। তো কোম্পানির রেজাল্ট কেমন? সেলস 28% বেড়েছে, 4,634 কোটি থেকে বেড়ে 5,932 কোটি, এটা কোয়ার্টারলি ডাউন কিছুটা। এবিটা এটা তো ভালোই জাম দেখিয়েছে, 436 কোটি থেকে বের হয়েছে 846 কোটি, এটাও কোয়ার্টারলি ভালো। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 200 কোটির নেট প্রফিট, এই 401% জাম দেখিয়ে হয়েছে 1,119 কোটি। তো দেখতে পাচ্ছেন খুব ভালো একটা রেজাল্ট কিন্তু এই কোম্পানি পেশ করেছে। এরপরে চলুন কিছু ইকোনমিক ডেটা দেখে নিই। যদি ইন্ডিয়ান রুপির কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই কিছুদিনেই হঠাৎ করে কিন্তু আবার বড় দুর্বলতা দেখিয়েছে। এই যে এখান থেকে শক্তিশালী হয়েছিল তার উপরে কিন্তু উঠে গেছে। এই 88.78 থেকে পড়ছিল, কিন্তু আজকের দিনে যদি দেখেন এই 88.80 কাছে চলে গেছে। তো এভাবে এগোতে থাকলে কিছুদিনের মধ্যে কিন্তু 89-কেও ছুঁয়ে ফেলবে। তো যেটা মার্কেটের জন্য আরো বেশি খারাপ হবে, কারণ এই রুপি যত দুর্বল হবে এফআইআই তে সেলিং কিন্তু তত বেশি বাড়বে এবং এটা ইকোনমির জন্য কিন্তু খারাপ ব্যাপার। আর এরপরে গোল্ড সিলভার। তো গোল্ড এবং সিলভারে কিছুটা পতন আজকে লক্ষ্য করা যাচ্ছে। গোল্ড এখন 0.41% ডাউন, এবং যদি সিলভারের কথা বলি 0.34% ডাউন হয়েছে। এরপরে বিটকয়েন, এক একটা বিটকয়েন এই মুহূর্তে $1,08,880 রেট করছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ক্রুড অয়েলের সামান্য বৃদ্ধি দেখা গেছে। ডব্লিউটিআই ক্রুড এটা 0.54% উপরে, এবং ব্রেন্ট ক্রুড এটা 0.11% উপরে রয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নিই। তো এই মুহূর্তে ডাউ জোন্স এটা 0.61% নিচে রয়েছে। আর নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে? তো নাসডাক কম্পোজাইটে দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে অনেকটা পতন এসেছিল এবং এই বটম লেভেল থেকে কিছুটা রিকভারিও কিন্তু দেখিয়েছে। তো এই মুহূর্তে 0.56% পজিটিভে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।